আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ২২ কোটি মার্কিন ভোটারের ব্যক্তিগত তথ্য চীনের হাতে, পরিচয় চুরি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কায় বাড়ছে শঙ্কা। গুরুতর অপরাধ ও তথ্য গোপনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ১০ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বিচার বিভাগ। ডিজিটাল বাজারে একচেটিয়া প্রভাব খাটানোর শাস্তি, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা ইউরোপীয় ইউনিয়নের। এবং কম মজুরির ধাক্কায় সরকারি সহায়তার জীবন চালাতে বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মজীবী, শীর্ষে অ্যামাজন ও গিগ কর্মীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। চীনের সাইবার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। এক মতামতধর্মী নিবন্ধে দাবি করা হয়েছে, মার্কিন ভোটারদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বেইজিংয়ের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। কতটা সত্য এসব অভিযোগ, আর কেন এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের হাতে যুক্তরাষ্ট্রের প্রায় ২২ কোটি ভোটারের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে সাইবার নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এক মতামতধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সার্ভারে মার্কিন ভোটারদের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার মতো তথ্য রয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা হয়নি। প্রতিবেদনটির লেখকের দাবি, এই ধরনের তথ্য ব্যবহার করে ভোটারদের প্রোফাইল তৈরি, নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রচারণা, মানসিক প্রভাব বিস্তার, পরিচয় চুরি এবং প্রতারণার মতো কর্মকাণ্ড চালানো সম্ভব। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের কম্পিউটার হ্যাক করে ২,২০,০০,০০০ মানুষের নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত তথ্য চুরির ঘটনা সামনে আসার পর চীনের সাইবার গুপ্তচর বৃত্তি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর ফোন রেকর্ড থেকে স্বাস্থ্য তথ্য পর্যন্ত বিভিন্ন ধরনের মার্কিন তথ্য চুরির অভিযোগ উঠেছে। প্রতিবেদনটিতে টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ এবং চীনের পক্ষে মতামত প্রভাবিত করার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চীনা গোপন পুলিশ স্টেশন পরিচালনা এবং চীন বিরোধী সমালোচকদের ভয় দেখানোর অভিযোগও উল্লেখ করা হয়েছে। এছাড়া চীন সংশ্লিষ্ট সংগঠনগুলোর মাধ্যমে মার্কিন রাজনীতি, ব্যবসা, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। প্রতিবেদনের লেখকের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার প্রযুক্তির উন্নতির ফলে চীনের সাইবার গুপ্তচর বৃত্তির সক্ষমতা আরও বাড়ছে। তবে প্রতিবেদনে উত্থাপিত বেশ কিছু দাবি বিতর্কিত এবং স্বাধীনভাবে নিশ্চিত নয়। ফলে বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য সরকারি তথ্য ও যাচাই করা প্রমাণের গুরুত্ব রয়েছে। মার্কিন ভিসার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য এসেছে নতুন সুযোগ। নির্বাচিত দূতাবাস ও কনসুলেটে পরীক্ষামূলক কর্মসূচির আওতায় $750 অতিরিক্ত ফি দিয়ে 10 কর্মদিবসের মধ্যে বি ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তবে এই সুবিধা শুধু দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দেবে, ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। একই সঙ্গে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পরিবর্তন করা যাবে না। মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নির্বাচিত কয়েকটি মার্কিন দূতাবাস ও কনসুলেটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট কর্মসূচি। পাইলট এই প্রোগ্রাম চলবে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। অংশগ্রহণকারী দেশের আবেদনকারীরা চাইলে স্বেচ্ছায় এই সুবিধা নিতে পারবেন। এই কর্মসূচির আওতায় যোগ্য বি ভিসা আবেদনকারীরা অতিরিক্ত $750 ফি দিয়ে দ্রুত ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট খালি থাকা সাপেক্ষে সর্বোচ্চ 10 কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সুযোগ মিলবে। এই সুবিধা নিতে আবেদনকারীদের প্রথমে নিয়মিত প্রক্রিয়ায় $185 MRV ফি পরিশোধ করে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর দ্রুত অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি থাকলে তার নির্বাচন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময় বেছে নেয়ার পর মাত্র 10 মিনিটের মধ্যে $750 ফি পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে।
তবে একবার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর তারিখ বা সময় পরিবর্তনের সুযোগ নেই। নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারলে $750 ফি বাজেয়াপ্ত হবে। এই অর্থ ফেরতও দেয়া হবে না। মার্কিন পররাষ্ট্র দফতর স্পষ্ট করে বলেছে, এই কর্মসূচি শুধু দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দিচ্ছে, ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। সব আবেদনকারীকে আগের মতোই কঠোর নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। মার্কিন আইনের অধীনে ভিসা পাওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারলেই কেবল ভিসা ইস্যু করা হবে। ডিজিটাল অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে প্রায় $100 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ, গুগল প্লে ও সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিজেদের সেবা ও অ্যাপকে সুবিধা দিতে প্রতিযোগীদের ক্ষতিগ্রস্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে গুগলের দাবি, এই জরিমানা ইউরোপীয় ব্যবসা ও ভোক্তাদের জন্য ক্ষতিকর হবে। এর আগে অ্যান্ড্রয়েডের আধিপত্য নিয়েও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছিল গুগল। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে 890 মিলিয়ন ইউরো বা প্রায় $1 বিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কমিশনের অভিযোগ, গুগল তাদের প্লে স্টোর এবং সার্চ ইঞ্জিন এমনভাবে পরিচালনা করছে যাতে ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পরিবর্তে গুগলের নিজস্ব সেবা ও অ্যাপ ব্যবহারে বেশি উৎসাহিত হন। এর ফলে বাজারে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে এবং ভোক্তাদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়েছে বলে দাবি ইইউর। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা বলেন, বাজারে সফল হওয়ার ভিত্তি হওয়া উচিত পণ্যের মান, কোনো প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা নয়। তিনি আরও বলেন, অ্যাপ ডেভেলপারদের নিজেদের সেরা অফার সম্পর্কে ভোক্তাদের জানানো এবং বিকল্প সেবার তথ্য দেওয়ার অধিকার রয়েছে। তবে গুগল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার বলেন, এই জরিমানা ইউরোপের ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তাদের দাবি, নতুন নিয়মের কারণে গুগলকে এমন কিছু জনপ্রিয় ফিচার সীমিত করতে হচ্ছে যা ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। এর আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অভিযোগে গুগলের বিরুদ্ধে আরোপিত $4.5 বিলিয়ন জরিমানার বিরুদ্ধেও আপিলে হেরে যায় প্রতিষ্ঠানটি। এই নতুন জরিমানার মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক অবস্থান আরও স্পষ্ট হল। পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মজীবী মানুষ। নতুন এক সরকারি প্রতিবেদনে দেখা গেছে, অ্যামাজন, ওয়ালমার্ট, উবার, লিফট, ডোরড্যাশ ও ইনস্টাকার্টের মতো প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে স্ন্যাপ ও মেডিকেইডের উপর নির্ভরতা বেড়েছে। বিশেষ করে অ্যামাজনের কর্মীদের সরকারি সহায়তা নেওয়ার প্রবণতা গত 5 বছরে প্রায় 3 গুণ হয়েছে। কম মজুরি, অনিয়মিত আয় এবং স্বাস্থ্য বীমার সীমিত সুযোগকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেও অভাব মেটাতে না পেরে খাদ্য সহায়তা এবং সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মজীবী মানুষের নির্ভরতা অস্বাভাবিক হারে বেড়েছে। সম্প্রতি মার্কিন সরকারের হিসাব নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের একটি নতুন প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, মহামারীর পর থেকে ওয়ালমার্ট, অ্যামাজন, উবার, লিফট, ডোরড্যাশ এবং ইনস্টাকার্টের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের সরকারি মানবিক সহায়তার উপর নির্ভরতা কয়েক গুণ বেড়েছে। প্রথমবারের মতো রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি অ্যাপভিত্তিক কর্মী বা গিগ ইকোনমি ওয়ার্কাররা যৌথভাবে সরকারি ফুড স্ট্যাম্পে সহায়তাপ্রাপ্ত শীর্ষ 3 নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের তালিকায় চলে এসেছে। তথ্য অনুযায়ী ওয়ালমার্ট এখনও মেডিকেইড সহায়তাপ্রাপ্তদের তালিকায় শীর্ষে রয়েছে। তবে বিগত 5 বছরে অ্যামাজনের কর্মীদের মধ্যে এই সরকারি সহায়তা নেওয়ার প্রবণতা প্রায় 3 গুণ বেড়েছে। সিনেটর বার্নি স্যান্ডার্স এই ঘটনায় তীব্র সমালোচনা করে বলেছেন, $1 ট্রিলিয়ন মালিক ধনকুবেরদের প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মীদের দারিদ্র্য সীমার নিচে মজুরি দিচ্ছে, আর মার্কিন করদাতাদের টাকায় সরকারি ভর্তুকি দিয়ে তাদের জীবন বাঁচাতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অ্যামাজন সহ টেক ভিত্তিক অ্যাপস প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা দেশে লাখ লাখ কর্মসংস্থান তৈরি করছে। খণ্ডকালীন কাজের সুযোগ থাকার কারণেই অনেকে এই মানবিক সুবিধাগুলো পাচ্ছেন, যা নতুন চাকরি পাওয়ার মধ্যবর্তী সময়ে তাদের আয় বজায় রাখতে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে 2 ব্যক্তি হতাহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। উইসকনসিনের মেডিসনে পুলিশের গুলিতে 1 ব্যক্তি নিহত হওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ম্যাচিটিহাতে 1 ব্যক্তিকে গুলি করে গুরুতর আহত করেছে পুলিশ। 2 ঘটনাতেই তদন্ত চলছে এবং মেডিসনে জড়িত 4 কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে একই দিনে পুলিশের গুলির 2টি পৃথক ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছে। উইসকনসিনে গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে 1 ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মাচিটিহাতে পুলিশের দিকে তেড়ে যাওয়ার অভিযোগে 1 ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। উইসকনসিনের রাজধানী ম্যাডিসন পার্কে করা গাড়ির দরজা পরীক্ষা এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহভাজন ব্যক্তি প্রথমে সাইকেলে পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানায় এ সময় তিনি একটি বড় ছুরি বের করে 1 কর্মকর্তাকে আহত করেন। টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আহত কর্মকর্তা 3 রাউন্ড গুলি চালান। হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত করছে উইসকনসিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস আলামেটুসে বেপরোয়া গাড়ি চালানো ও রোড রেজের অভিযোগে 1 ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। পরে তিনি একটি হাসপাতালের কাছে গাড়ি থামিয়ে হাতে মাচিটি নিয়ে পালানোর চেষ্টা করেন। কয়েক ঘন্টা ধরে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তিনি রাজি হননি। কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুলিশের দাবি ওই ব্যক্তি মাচিটি হাতে কর্মকর্তাদের দিকে তেড়ে যান। তখন পুলিশ গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের মেরিডেন শহরে এক মর্মান্তিক পারিবারিক সহিংসতায় বাবা ও ছেলে দুজনে নিহত হয়েছেন। পুলিশের প্রকাশ করা বডি ক্যাম ভিডিওতে দেখা যায় 38 বছর বয়সী রবার্ট জেনকিন্স তৃতীয় একটি বেসবল ব্যাট দিয়ে তার 69 বছর বয়সী বাবা রবার্ট জেনকিন্স জুনিয়রের উপরে হামলা চালাচ্ছেন। পুলিশ জানায় রোববার সকালে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তা অ্যান্থনি অফিয়েলি। তিনি অভিযুক্তকে অন্তত 4 বার ব্যাট ফেলে দিতে নির্দেশ দেন। তবে অভিযুক্ত নির্দেশ অমান্য করে হামলা চালিয়ে যেতে থাকেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কর্মকর্তা গুলি চালান। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে রবার্ট জেনকিন্স তৃতীয় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে তার বাবা মাথায় ভোঁতা বস্তুর আঘাতে নিহত হন। কর্তৃপক্ষ উভয় মৃত্যুকেই হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করেছে। ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, অভিযুক্তের আগে থেকেই সহিংস আচরণের ইতিহাস ছিল। তবে এই বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে বডি ক্যাম ভিডিও প্রকাশের পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্তের বিষয়েও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিউ ইয়র্কে ধর্মীয় বিদ্বেষের 2টি পৃথক ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ব্রুকলিনে 64 বছর বয়সী এক ইহুদি ব্যক্তিকে ইহুদি বিরোধী মন্তব্য করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে 1 ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে কুইন্সে এমটিএ বাসে 2 মুসলিম তরুণীকে বক্স কাটার দেখিয়ে হুমকি ও মুসলিম বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে আরেক সন্দেহভাজনের বিরুদ্ধে। 2 ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সন্দেহভাজনদের ধরতে জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আলাদা 2টি ধর্মীয় বিদ্বেষমূলক বা হেট ক্রাইম ঘটনার পর জড়িত 2 সন্দেহভাজনকে খুঁজতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। ব্রুকলিন ও কুইন্সে সংঘটিত এসব ঘটনায় যথাক্রমে এক ইহুদি ও 2 জন মুসলিম নারী শিকার হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটে ব্রুকলিনের মিডউড এলাকায়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সড়ক অতিক্রমের সময় এক 64 বছর বয়সী ব্যক্তির ওপর হামলা চালায় এক অজ্ঞাত যুবক। অভিযুক্ত ব্যক্তি ইহুদি বিদ্বেষী গালাগাল দিয়ে প্রবীণ ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে লাল ক্যাপ ও ধূসর পোশাক পরা অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে কুইন্সের উডসাইড এলাকায় এক চলন্ত বাসে ঘটে দ্বিতীয় ঘটনাটি। এমটিএ বাসে 19 ও 21 বছর বয়সী দুজন তরুণীকে লক্ষ্য করে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে এক যুবক। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বক্স কাটার উঁচিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং বাস থেকে নেমে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেড ক্রাইম টাস্ক ফোর্স দুটি ঘটনারই আলাদাভাবে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে এবং যে কোনো তথ্যের জন্য ক্রাইম স্টপার্স হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্কের হার্লেমে গ্রীষ্মকালীন ক্যাম্পে যাওয়ার পথে ময়লা, আবর্জনা আর গৃহহীনদের অস্থায়ী শিবির নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর আগামী 28 জুলাই পরিচ্ছন্নতা অভিযান ও গৃহহীনদের জন্য আউটরিচ কার্যক্রমের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে অভিভাবকদের দাবি সাময়িক নয়, সমস্যার স্থায়ী সমাধান চান তারা। নিউ ইয়র্কের হার্লেমে গ্রীষ্মকালীন ক্যাম্পে যাওয়ার পথে শিশুদের প্রতিদিনই পেরোতে হচ্ছে আবর্জনা, অবৈধভাবে ফেলে রাখা ময়লা আর গড়ে ওঠা গৃহহীনদের অস্থায়ী শিবির। এতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। 11 বছর বয়সী মরিয়া টেলরকে গ্রীষ্মকালীন ক্যাম্পে যেতে নিয়মিতই সেন্ট নিকোলাস এভিনিউয়ের ময়লা আবর্জনায় ভরা পথ পাড়ি দিতে হয়েছে। তার মায়ের অভিযোগ, এলাকাটি আগে কখনো এত নোংরা ছিল না। সেখানে মাদক সেবন, বিপুল পরিমাণ আবর্জনা এবং মানববর্জ্যের কারণে শিশুদের চলাচল কঠিন হয়ে পড়েছে। সেন্ট নিকোলাস এভিনিউয়ের 141 থেকে 145 স্ট্রিটের মাঝামাঝি এলাকায় 3টি স্কুল রয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষাবর্ষ জুড়েও এই সমস্যা ছিল। প্রতিদিন পরিচ্ছন্নতা কর্মী এলাকাটি পরিষ্কার করলেও পরিস্থিতির স্থায়ী উন্নতি হয়নি। নিউ ইয়র্ক পুলিশ ও স্যানিটেশন বিভাগ জানিয়েছে, এলাকাটি যদি গৃহহীন মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবৈধভাবে ময়লা ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে গৃহহীন সেবা বিভাগকে উদ্যোগ নিতে হয়। এদিকে আগামী 28 জুলাই এলাকাটিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি গৃহহীনদের জন্য আউটরিচ কার্যক্রমও চালানো হবে। তবে অভিভাবকদের দাবি, একবারের পরিচ্ছন্নতা অভিযান নয়, সমস্যার স্থায়ী সমাধান চান তারা। নিউ ইয়র্কের গৃহহীন সেবা বিভাগ জানিয়েছে, মার্চ থেকেই ওই এলাকা থেকে 24 জন গৃহহীনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছিল বাংলাওয়ান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।